আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী কিভাবে সংযুক্ত ছক ক, খ এবং গ সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময় দাখিল করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আলোচনার সুবিধার্থে সংযুক্ত ছকগুলো এমএস ওয়ার্ডে ডেভেলপ করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা ছকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী। ব্র্যাকেটে 30/6/2024 তারিখ পর্যন্ত। আমরা জানি 30/6/2024 তারিখে অর্জিত সম্পদের বিবরণী আগামী 30 নভেম্বর 2024 তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। অংশ ক, সাধারণ নির্দেশাবলী। শুরুতেই আছে কর্মচারীর নাম। এখানে কর্মচারীর নাম সঠিকভাবে লিখতে হবে। পরিচিতি নম্বর যদি থাকে, আর না থাকলে প্রযোজ্য নয় লিখে দিবেন। পদবি, আপনি যেই পদে চাকরি করেন সেই পদটি এখানে লিখবেন। ক্যাডার যদি থাকে, আপনি যদি বিশেষ ক্যাডার হন তাহলে সেই ক্যাডার পদটি এখানে লিখবেন, আর যদি ক্যাডার না হন তাহলে প্রযোজ্য নয় লিখে দিবেন। 5, বর্তমান কর্মস্থল, অর্থাৎ আপনি যেখানে বর্তমানে চাকরি করেন সেই কর্মস্থলের নামটি এখানে লিখে দিবেন। চাকরিতে যোগদানের তারিখ, এখানে চাকরিতে যোগদানের তারিখ হবে 6 নম্বরে। 7 নম্বরে যোগদানকালে পদবি। 8 নম্বরে স্থায়ী ঠিকানা। 9 নম্বরে এনআইডি নাম্বার। এগুলো যেহেতু সহজ আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। জন্ম তারিখ। টিআইএন বা টিন সার্টিফিকেটে যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে বসিয়ে দিবেন। বেতন স্কেল, অর্থাৎ 30/6/2024 তারিখের আপনার যে বেতন স্কেলটি ছিল সেই বেতন স্কেলটি এখানে বসিয়ে দিবেন। মূল বেতন, ওই সময় যে আপনার মূল বেতন বা বেসিক ছিল সেটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার, আপনার অফিসিয়াল যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ইমেল যদি থাকে দিবেন, না থাকলে প্রযোজ্য নয় লিখে দিবেন। বর্তমান ঠিকানা, আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। আর 17 নম্বরে হচ্ছে পরিবারের সদস্যদের, অর্থাৎ স্ত্রী, স্বামী, সন্তান বিবরণ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি স্ত্রীর ঠিকানা দিবেন বা আপনার সন্তানাদি ঠিকানা দিবেন। তো এর জন্য একটি নির্দিষ্ট ছক আছে, 7 কলামের একটি ছক আছে। কর্মিক নম্বর 1, কর্মিক নম্বর, নাম, এনআইডি বা জন্ম নিবন্ধন বা টিআইএন নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক, পেশা, কর্মরত হলে পদবি ও অফিসের নাম। 1 নম্বরে কর্মিক দিয়ে আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন। স্ত্রীর এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার একটি প্রয়োজন, এটি সন্তানের জন্য, বা টিআইএন তিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তার জন্ম তারিখ, সম্পর্ক, যদি স্ত্রী হয় স্ত্রী লিখে দিবেন এই ঘরে 5 নাম্বার কলামে। 6 নম্বরে পেশা, আপনার স্ত্রী যে পেশায় আছে সেই পেশাটি এখানে উল্লেখ করে দিবেন। আর কোনো চাকরিতে কর্মরত হলে সেই চাকরির পদবি এবং অফিসের ঠিকানাটি 7 নম্বর কলমে দিতে হবে। এরপরে আপনি 2 নম্বর কর্মিক নম্বর দিয়ে এর পরবর্তীতে আপনার যদি একাধিক স্ত্রী না থাকে তাহলে সন্তান আদির তথ্য আপনি এই ছক মোতাবেক বা কলম মোতাবেক আপনি যথাযথভাবে পূরণ করবেন। এরপরে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশ খ, সম্পদ সংক্রান্ত। এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ছক খ, এখানে ব্র্যাকেটে উল্লেখ আছে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন। 1 নম্বরে আছে স্থাবর সম্পদ এবং এর জন্য একটি নির্দিষ্ট ছক আছে। আমরা একটু ছকটা দেখে নিই। এখানে 8 কলামের একটি ছক আছে। প্রথম কলামে হচ্ছে সম্পদের বিবরণ,
দ্বিতীয় কলামে হচ্ছে অবস্থান, জেলা, উপজেলা, থানা, মৌজা, খতিয়ান নং, দাগ নং, হোল্ডিং নং অবলিক বিদেশে। এরপর হচ্ছে পরিমাণ, শতাংশ বা বর্গফুট। অর্জনের ধরন, উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য বা যৌথ মালিকানা। 5 নং কলামে আছে যার নামে অর্জিত, নিজ, স্ত্রী, স্বামী অথবা সন্তান। অর্জনের তারিখ ও অর্জন মূল্য। আর 7 নং কলামে আছে ক্রয় হলে অর্থের উৎস এবং 8 নং কলামে আছে মন্তব্য। প্রথমেই আছে জমি, 1 কৃষি আর 2 হচ্ছে অকৃষি। যদি কৃষি জমি হয় তাহলে সেই কৃষি জমির স্থানটি এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক কলাম 2-এ যে তথ্যটি চাওয়া হয়েছে সেইভাবেই আপনার এই তথ্যটি পূরণ করবেন। আর জমি যদি অকৃষি হয় ঠিক একইভাবে কলাম 2-এর যে তথ্য চাওয়া হয়েছে সেভাবে আপনি পূরণ করে দিবেন। আর 3 নম্বর কলামে জমির পরিমাণ আর অর্জনের ধরন, এই জমিটি আপনি কিভাবে পেয়েছেন বা আপনার নামে কিভাবে আসলো, প্রযোজ্য ক্ষেত্রে যেটি হবে কলাম 4-এ সেটি পূরণ করবেন। যার নামে অর্জিত, নিজ, স্ত্রী বা অর্থাৎ এই জমিটি যার নামে সেই নামটি আপনি এখানে লিখে দেবেন। নিজ হইলে নিজ লিখে দিবেন, স্ত্রী হইলে স্ত্রী বা স্বামী হইলে স্বামী বা সন্তান হইলে সন্তানের ক্ষেত্রে। অর্জনের তারিখ ও অর্জন মূল্য, এই জমিটি আপনি কবে আপনার নামে অর্জন করেছেন বা আপনার নামে দেওয়া হয়েছে সেই তারিখ এবং এই জমির মূল্যটি এখানে দিতে হবে। ক্রয় হলে অর্থের উৎস, এই জমিটি আপনি কৃষি বা অকৃষি জমিটি আপনি যে ক্রয় করেছেন এই টাকাটি আপনি কোথায় পেয়েছেন। শেষে মন্তব্য দিয়ে দিবেন। 2 নম্বরে হচ্ছে ইমারত। আপনার যদি কোনো পাকা বাড়ি থেকে থাকে বা এরকম দালান কোঠা যদি থেকে থাকে সেই তথ্যগুলো আপনি এই কলাম মোতাবেক যেখানে যেভাবে প্রযোজ্য তথ্য দিয়ে দিবেন। বসতবাড়ি, আপনার বসতবাড়ি থাকলে এই ছক মোতাবেক বা কলাম মোতাবেক আপনার সেই তথ্যটি দিতে হবে। ফ্ল্যাট, আপনার যদি কোথাও কোনো শহরে ফ্ল্যাট বাসা কেনা থাকে সেই ফ্ল্যাট বাসা সংক্রান্ত তথ্য এখানে আপনাকে দিতে হবে। খামার বাড়ি, কারো যদি খামার বাড়ি থেকে থাকে সেই খামার বাড়ির তথ্য দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি চাকরির পাশাপাশি যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত, কতটুকু জায়গার উপর সেই ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত এবং বাকি কলাম অনুযায়ী এই তথ্য পূরণ করে দিতে হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠান যদি যৌথ মালিকানা হয় তাহলে যৌথ মালিকানায় আপনার কতটুকু অংশ সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর অন্যান্য, যদি এর বাইরেও যদি আপনার কোনো অন্যান্য স্থাবর সম্পত্তি থাকে বা সম্পদ থাকে সেগুলো আপনি এই 7 নম্বর কর্মিক অনুযায়ী পূরণ করে দিবেন। এরপরে আসি আমরা অস্থাবর সম্পদ। 2 নম্বরে অস্থাবর সম্পদ, এটি 7 কলামের একটি ছক। এটিও আপনি যথাযথভাবে একজন কর্মচারী হিসেবে, সরকারি কর্মচারী হিসেবে পূরণ করে দিতে হবে। সম্পদের বিবরণ 1 নম্বর কলামে যার নামে অর্জিত, নিজ, স্ত্রী, স্বামী, সন্তান বা যৌথ মালিকানা। প্রযোজ্য ক্ষেত্রে যেটি হয় সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। সম্পদের পরিমাণ এখানে উল্লেখ করে দিতে হবে। অর্জনের ধরন, আপনি সম্পদটি কিভাবে পেয়েছেন সেই ধরনটি উল্লেখ করতে হবে। অর্জন মূল্য বা স্থিতি, অর্থাৎ ওই সম্পদের বর্তমান মূল্য যেটি সেই মূল্যটি আনুমানিক এখানে দিতে হবে। অর্থের উৎসটি এখানে উল্লেখ করতে হবে। মন্তব্য, যেমন 1 নম্বরে আছে অলঙ্কারাদি। এই অলঙ্কারাদি যদি আপনার নামে হয় তাহলে আপনার নাম দিবেন, আর যদি আপনার স্ত্রী বা সন্তানের নামে হয় তাহলে তাদের নাম উল্লেখ করে দিবেন। স্ত্রী লিখতে পারেন, ব্র্যাকেটে তার নাম লিখে দিবেন। স্বর্ণ কতটুকু আছে বড়িতে উল্লেখ করে দিবেন। কিভাবে এই স্বর্ণটি আপনি পেয়েছেন, ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা উপহার হিসাবে পেয়েছেন সেটি এই 4 নম্বর কলামে উল্লেখ করতে হবে। এবং এই স্বর্ণের যে বাজার মূল্য সেটি এই 5 নম্বর কলামে উল্লেখ করতে হবে। এবং ক্রয় করে থাকলে সেই
অর্থের উৎস এখানে উল্লেখ করবেন। একইভাবে স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস এগুলো আপনি যথাযথভাবে পূরণ করবেন। 3 নাম্বার হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রও আপনি যথাযথভাবে উপরের ন্যায় এগুলো পূরণ করবেন। বিমা, তারপরে 5 নম্বরে নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ বা ঋণ প্রদানকৃত অর্থ। ওই 30/6/2024 তারিখে আপনার যদি ব্যাংকে কোনো টাকা থাকে অথবা আপনার ক্যাশ হাতে যদি কোনো টাকা থাকে অথবা আপনি কাউকে ধার দিয়েছেন বা কারো কাছে আপনি টাকা পান, সেইটি এখানে উল্লেখ করে এই ছক পূরণ করতে হবে 5 নম্বরে। 6 নম্বরে হচ্ছে এফডিআর বা ডিপিএস থাকলে সেটিও 30/6/2024 তারিখ পর্যন্ত সেই তথ্যটি এখানে দিতে হবে। জিপিএফ আমরা জানি সরকারি কর্মচারীর জিপিএফ থাকে, তো এই জিপিএফ থাকলে আপনার 30/6/2024 তারিখ পর্যন্ত জিপিএফে যে টাকা সঞ্চিত আছে সেই টাকাটি এখানে উল্লেখ করে দিতে হবে। মোটরসাইকেল, মোটরযান বা ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে যদি থাকে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আসবাবপত্র সেটিও এই ছক মোতাবেক পূরণ করে দিতে হবে। যদি কারো আগ্নেয় অস্ত্র থাকে সেটিও এখানে উল্লেখ করে দিতে হবে এবং অন্যান্য অস্থাবর সম্পদ সেই তথ্য 11 নম্বর কলামে 11 নম্বর কর্মীকে এই কলামগুলো পূরণ করে দিতে হবে। এরপরে অংশ গ, দায় বা ঋণ সংক্রান্ত। সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যের নামে সকল দায়ে এর অর্থ উল্লেখ করবেন। অর্থাৎ আপনার নামে অথবা পরিবারের নামে যদি কোনো ঋণ থাকে তা উল্লেখ করতে হবে। একজন সরকারি কর্মচারী হিসাবে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে, জায়গা ক্রয় অথবা কোনো একটি বিল্ডিং করতে গেলে হয়তো আপনাকে কোনো কারণে ব্যাংক থেকে হোক, কোনো ব্যক্তির কাছ থেকে হোক ঋণ গ্রহণ করতে হয়েছে, সেই ঋণের পরিমাণটি এখানে উল্লেখ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই 8 কলামের ছকটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সম্পদের সঠিক হিসাব দেওয়ার জন্য। প্রথমে আছে কলাম 1-এ কর্মিক নম্বর, যার নামে ঋণ গৃহীত, নিজ স্ত্রী, স্বামী বা সন্তান, ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ঋণের ধরন, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরযান, অন্য। অর্থাৎ আপনার এই ঋণের ধরনটি যেরকম সেই ধরনটি এখানে 4 নম্বর কলামে উল্লেখ করতে হবে। ঋণ গ্রহণের তারিখ, ঋণের পরিমাণ, অপরিশোধিত ঋণের পরিমাণ, মন্তব্য। কর্মিক নাম্বার 1 দিয়ে আপনার নামে যদি এই ঋণটি হয় তাহলে নিজ লিখে দিবেন। ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, যদি ব্যাংক থেকে আপনি টাকা নিয়ে থাকেন সেই ব্যাংকের নামটি 3 নম্বর কলামে আপনি লিখবেন। ঋণের ধরন, এটি যদি যে ধরনের ঋণ আপনি নিয়ে থাকেন তাহলে সেই ধরনটি আপনার এখানে উল্লেখ করবেন। ব্যাংক ঋণ বা সরকারি চাকরিজীবীদের জন্য ঋণ, এরকম স্কিমটি উল্লেখ করবেন এই 4 নম্বর কলামে। 5 নম্বরে ঋণ গ্রহণের তারিখ, এই ঋণটি আপনি কবে ব্যাংক আপনাকে ছাড়করণ করেছে অথবা অন্য যে মাধ্যমে আপনি ঋণটি গ্রহণ করেছেন সেই গ্রহণের তারিখ, ঋণের পরিমাণ এবং এই পর্যন্ত আপনি পরিশোধ করার পর 30/6/2024 তারিখ পর্যন্ত কত টাকা এখন আপনার কাছে অবশিষ্ট ব্যাংক পায় সেই টাকাটি উল্লেখ করবেন। মন্তব্য থাকলে মন্তব্য দিবেন এবং উপরের উল্লেখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এই একটি প্রত্যয়ন বা অঙ্গীকারনামা দিয়ে স্বাক্ষর, তারিখ, নাম ও পদবি দিয়ে আপনি এই রিটার্ন বা এই ছকগুলো বা সম্পদের বিবরণগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন। আমি আগেই বলেছিলাম এই সম্পদ বিবরণী ফর্ম পূরণের কিছু নির্দেশাবলী আছে। 1, সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে, তবে আমার পরামর্শ হচ্ছে কম্পিউটার কম্পোজ করেই এটি পূরণ করলে নির্ভুল হবে এবং কাজটি সহজ হবে এবং তথ্যগুলো কম্পিউটারে ফাইল আকারে সংরক্ষণ করে রাখা যাবে। 2, ফর্মে প্রদত্ত স্থান সংকুলন না হলে
ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংযোজন করা যাবে। আপনার এই তথ্যগুলো দিতে গিয়ে যদি আরও অতিরিক্ত ফর্মের পৃষ্ঠার প্রয়োজন হয়, আপনি চাইলে সেই পৃষ্ঠা নিতে পারবেন। 3, যৌথ মালিকানায় অর্জিত সম্পদ ও দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। আপনার যদি কোনো যৌথ কারবার থাকে, সেখানে আপনার কত % আপনি মালিকানা, সেই অনুযায়ী আপনার সম্পদের পরিমাণ বা ঋণের পরিমাণটি উল্লেখ করতে হবে। আর 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারি কর্মচারীর সন্তান বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তার বা তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। এটি এখানে করা যাবে না, তারা যদি আপনার উপর নির্ভরশীল না হয়। প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি কষ্ট করে এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করতে বা তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যদি এই ফরম্যাটটির প্রয়োজন হয় অট ফাইল, আমার সাথে যোগাযোগ করে আমাকে ইমেল দিলে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ।